চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও সরাসরি সম্প্রচার অব্যাহত রাখায় আদালতের নির্দেশে পুলিশের সহায়তায় তারা স্টুডিওটি সিলগালা করে। ডিএসি কর্তৃপক্ষ জানান, 21 টেলিভিশন সোমবার থেকে ডিএসি থেকে সরাসরি সম্প্রচার করতে পারবে না, যদিও বর্তমানে তারা ইন্টারনেট থেকে ডিএসির শেয়ার লেনদেনের স্ক্রল সম্প্রচার করছে, যা সরাসরি নয় এবং অন্য টেলিভিশনের চেয়ে ইটিভির স্ক্রল 3 থেকে 4 মিনিট পিছিয়ে রয়েছে। কোর্টের অর্ডার আমরা এক্সিকিউট করছি। কোর্ট বলেছে ওনাদের মালামাল এখানে রেখে ওনাদের টেলিকাস্ট ডিসকন্টিনিউ করতে। এ সময় ইটিভির পক্ষে কেউ মন্তব্য করতে রাজি হননি। গোলাম পারভেজ, এটিএন বাংলা, ঢাকা। বিশ্ব ভবিষ্যৎ জ্বালানি সম্মেলনে যোগ দিতে আবুধাবিতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় দুপুরে প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটটি আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে তাকে স্বাগত জানান আবুধাবিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল কুইনাইন ও সে দেশের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রীকে নিয়ে যাওয়া হয় রাষ্ট্রীয় অতিথি ভবন এমিরেটস প্যালেসে। এদিকে 4 দিনের সফরে সকালে ঢাকা ছেড়ে যাওয়ার আগে বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান সংসদ উপনেতা, মন্ত্রিপরিষদ সদস্য, 3 বাহিনীর প্রধান সহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা। আগামীকাল শুরু হতে যাওয়া বিশ্ব জ্বালানি সম্মেলনে জাতিসংঘের মহাসচিব বান কি মুন এবং বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা অংশ নিচ্ছেন। সম্মেলনের উদ্বোধনী পর্বে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নবায়নযোগ্য ও ভবিষ্যৎ জ্বালানি প্রদর্শনী, উদ্ভাবন, বিনিয়োগ, ভবিষ্যৎ ও লক্ষ্যমাত্রা এসব বিষয় নিয়ে সম্মেলনের বিভিন্ন পর্বে আলোচনা হবে। সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি আরব আমিরাতের শীর্ষ ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সাথেও বৈঠক করবেন প্রধানমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার দীপমণি, পরিবেশ ও বন প্রতিমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন, বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা, ব্যবসায়ী নেতারা সহ 93 সদস্যের প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে আছেন। বনানীর জোড়া হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করা হয়েছে। চাল ভর্তি ট্রাক ছিনতাই করতেই খুন করা হয় চালক ও হেলপারকে। খুন ও ছিনতাইয়ের সাথে চাল ব্যবসায়ী, আড়তদার ও পেশাদার ছিনতাইকারী চক্র জড়িত বলে গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া 2 জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। মাহমুদুর রহমানের রিপোর্ট। রাজধানীর বনানী এলাকার জলাশয় থেকে হাত মুখ বাঁধা অবস্থায় অজ্ঞাতনামা 2 ব্যক্তির লাশ গত 9 জানুয়ারি উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে তাদের স্বজনরা লাশ দুটি শনাক্ত করার পর জানা যায় এদের একজন ট্রাকের ড্রাইভার নুর ইসলাম, অপরজন হেলপার ইমামুল হক মিঠু। গত 2রা জানুয়ারি নওগাঁ থেকে চাল ভর্তি ট্রাক নিয়ে ঢাকা আসার পর উত্তরা এলাকায় সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র তাদের অপহরণ করে ট্রাক ছিনতাই করে। একই সাথে হাত মুখ পা বেঁধে ট্রাকের চালক ও হেলপারকে অন্য একটি ট্রাকের ভেতর ত্রিপল দিয়ে ঢেকে প্রায় 2 ঘন্টা রাতের ঢাকায় ঘুরে বেড়ায় তারা। যাত্রাবাড়ি কারণ বাজার হয়ে এক পর্যায়ে বনানীর জলাশয়ে হাত মুখ পা বাঁধা অবস্থায় ফেলে হত্যা করে তাদের। গাড়ি ঘুরছে, ঘোরার পরে কারণ বাজার রাখছে স্যার। এভাবে গাড়ির ভিতরে কোনো মারপিটের কোনো আওয়াজ পাইনি স্যার। আমি রিস্টার্টিং বসা স্যার, এই বনানীতে গাড়িটা এনে ব্রেক করার পরে ওরা পিছ দিয়ে নামিয়া ওই লোক দুটারে নামায় নিচে মাঠের মধ্যে নিয়ে গেছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তার এই ঘটনার পরিকল্পনা হত্যাকারী জানিয়েছে চাল ভর্তি ট্রাক ছিনতাইয়ের সাথে চাল ব্যবসায় কতিপয় আড়তদাররা জড়িত রয়েছে। তাদের গ্রেপ্তারে গোয়েন্দাদের অভিযান অব্যাহত রয়েছে। এরা যাতে না বলতে পারে কাউকে, এবং তাদের কৌশল হচ্ছে এরা অনেকক্ষণ, যতক্ষণ পর্যন্ত ওই ছিনতাইকৃত চাউলটি গন্তব্যে না পৌঁছে ততক্ষণ পর্যন্ত তাদেরকে আটকিয়ে রেখে তারপর মেরে ফেলে। বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা ঘটিয়েছে এরা, আরো ঘটনা এরা করেছে বলে স্বীকার করেছে। গোয়েন্দারা জানিয়েছেন ট্রাক ভর্তি মালামাল ছিনতাইয়ের সাথে জড়িত ছিনতাইকারী চক্রের 10-12 জন সদস্য রয়েছে, যারা রাজধানীর আশপাশে রাতে ছিনতাই করে। অধিকাংশ ক্ষেত্রে চালক ও হেলপারকে ছিনতাইয়ের পর হত্যা করে তারা। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। এবার মহাজোট সরকারের 2 বছর পূর্তি উপলক্ষে আমাদের ধারাবাহিক বিশেষ আয়োজন দিন বদলের কথা। সবার সাথে বন্ধুত্ব রক্ষার উদার ঘোষণা দিয়ে সরকার পরিচালনা শুরু করলেও 2 বছরে মূলত ভারত আর চীনের দিকে ঝুঁকছে বাংলাদেশ। সরকার স্বীকার না করলেও মধ্যপ্রাচ্যের অনেক দেশের সাথেই ঘনিষ্ঠতা বাড়েনি। তবে যুক্তরাষ্ট্র, জাপান, কোরিয়ার মতো প্রভাবশালী দেশগুলোর সাথে সম্পর্কে এসেছে নতুন মাত্রা। বিশ্লেষকরা বলছেন, অর্থনৈতিক কূটনীতি ছাড়া বাংলাদেশের এগিয়ে যাওয়া কঠিন। আন্তর্জাতিক অঙ্গনে মহাজোট সরকারের 2 বছরের সাফল্য ব্যর্থতা জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব। সরকার গঠনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়াদিল্লি সফরই ছিল কূটনীতিতে সবচেয়ে আলোচিত বিষয়।
ঐতিহাসিক এ সফরে ভারত বাংলাদেশের সম্পর্ক পায় নতুন মাত্রা। সন্ত্রাসবাদ ও অপরাধ দমনে 3টি চুক্তি সই করে দুই দেশ। ভারতের মূল ভূখণ্ডের সাথে উত্তর পূর্বাঞ্চলের 7 রাজ্যে যোগাযোগ বাড়াতে ট্রানজিট আর চট্টগ্রাম ও মংলা বন্দর ভারতকে ব্যবহারের সুযোগ দিতে রাজি হয় বাংলাদেশ। শেখ হাসিনার এ সফরেই বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে ভারত $100 কোটি ঋণ সহায়তার ঘোষণা দেয়। তবে এর শর্ত নিয়ে বিতর্কে জড়ান কূটনীতিকরা। দুদেশের সীমান্ত বিরোধ মেটানোর কথাও হয়েছিল তখন, কিন্তু এবছরের শুরুতেই কুড়িগ্রাম সীমান্তের কাঁটাতারের বেড়ায় বিএসএফ এর গুলিতে নিহত বাংলাদেশি কিশোরীর ঝুলন্ত লাশ আবারও সামনে এনেছে সেই বিরোধকে। এই আলোচনা সমালোচনার মাঝেই শিগগির ঢাকা সফরের ঘোষণা দিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিং। ট্রানজিট, স্থলবন্দর, সীমান্ত ও বাণিজ্য বিরোধ এবং তিস্তার পানি বন্টন সহ গুরুত্বপূর্ণ অনেক কিছুই মীমাংসা হবার কথা সেই সফরে। এই শতাব্দী অনেকেই মনে করেন হয়তো এককভাবে চীনের অথবা যৌথভাবে এবং চীন এবং ভারতের হবে। কাজেই এই দুই দেশের সাথে অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণ বাংলাদেশের জনগণের মঙ্গলার্থে, এবং সেই দিকে আমি মনে করি এই যে গুরুত্ব আরোপ করা হয়েছে সেটা যুক্তিসঙ্গত। এশিয়ার আরেক প্রভাবশালী চীনের সাথে শুরু থেকেই ঘনিষ্ঠতা বাড়ানোর চেষ্টা করছে মহাজোট সরকার। গেল বছর মার্চে প্রধানমন্ত্রীর বেইজিং সফরে সেরকমের ঘোষণাও ছিল। তবে গত বছরই বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়াও চীন সফর করেন দেশটির সরকারের আমন্ত্রণে। জাতিসংঘের 65তম অধিবেশনে এমডিজি পুরস্কার লাভ বহির্বিশ্বে বাংলাদেশের মর্যাদা বাড়িয়েছে। 2009 সালে কোপেনহেগেনের বিশ্ব জলবায়ু সম্মেলনেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার শক্ত অবস্থান গড়েছে নতুন ভাবমূর্তি। কিন্তু গত বছর এপ্রিলে ভুটানের থিম্পুতে অনুষ্ঠিত ষোড়শ সার্ক শীর্ষ সম্মেলন থেকে দৃশ্যমান কোনো অর্জন নেই বাংলাদেশের। 2 বছরে সরকারি সফরে মোট 11টি দেশে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটাও দেশের কূটনীতিতে নতুন মাত্রা বলে দাবি করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর দীপুমণি। বাংলাদেশ আজকে একেবারে নিজের একটি সঠিক পরিচিতি, যেই পরিচয় বাংলাদেশ কখনোই জঙ্গিবাদ সন্ত্রাসবাদের দেশ হতে পারে না। আমরা এইরকম বিষয়কে বাঙালি কখনো জায়গা দেয়নি, এটিকে বাইরে থেকে চাপানো হয়েছিল। পূর্ববর্তী সরকাররা এদের উপরে ভর করেই মোটামুটি একটা এই অঞ্চলেও একটা বৈরিতার বিভিন্ন রকমের পরিবেশ তৈরি করে রেখেছিল। আমরা তা থেকে সম্পূর্ণ বেরিয়ে যেতে পেরেছি। কূটনীতিতে চোখে পড়ার মতো সংকট ছিল মধ্যপ্রাচ্য জুড়ে। সৌদি আরব, কুয়েত, কাতার ও বাহরাইন বাংলাদেশের বড় শ্রমবাজার, সেখানেই বন্ধ জনশক্তি রপ্তানি। কূটনৈতিক উদ্যোগ খুব একটা সফল হয়নি এসব দেশে। অবশ্য এসব দেশ সফর করেছেন প্রধানমন্ত্রী। বন্ধু দেশ মালয়েশিয়াতেও আছে একই ধরনের সংকট। কেরামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা, ঢাকা। দেশের বিশ্ববিদ্যালয়গুলো জাতীয় শিক্ষানীতির আলোকে মুক্তিযুদ্ধের চেতনা ও জাতির আশা আকাঙ্ক্ষা পূরণে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন রাষ্ট্রপতি জিল্লুর রহমান। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইস্টার্ন ইউনিভার্সিটির ২য় সমাবর্তন অনুষ্ঠানে তিনি এ আশা করেন। রাষ্ট্রপতি শিক্ষাঙ্গনে সুন্দর পরিবেশ নিশ্চিত করার তাগিদ দিয়ে উচ্চশিক্ষা যেন কোনোভাবেই সার্টিফিকেট সর্বস্ব না হয় সে ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য একেএম সাইফুল মজিদ, উপ উপাচার্য আব্দুর রব, এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির প্রেসিডেন্ট সাইদ ইরান দোস্ত এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। বিচার শুরুর আগে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা মীর কাসেম আলীর বিরুদ্ধে ৭১-এর মানবতা বিরোধী অপরাধের আরও তথ্য প্রমাণ সংগ্রহে আবারও মাঠে নেমেছে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল। এ নিয়ে দ্বিতীয়বারের মতো তদন্ত দল কাজ করছে চট্টগ্রামে। চট্টগ্রাম থেকে কামাল পারভেজের রিপোর্ট, জানাচ্ছেন সাদিয়া মাহাজাবিন ইমাম। আন্তর্জাতিক যুদ্ধাপরাধ তদন্ত দল কারা অন্তরীণ বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী এবং জামায়াত নেতা মীর কাসেম আলীর বিরুদ্ধে প্রথম পর্যায়ের তদন্ত শেষ করে গত বছরের সেপ্টেম্বর মাসে। সে সময় চট্টগ্রামের রাউজান সহ বিভিন্ন স্থান পরিদর্শন এবং নানাজনের সাক্ষ্য নিয়ে এই দুজনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের প্রমাণ পাওয়ার কথা জানিয়েছিল তদন্ত দল। তবে এবার আরো ব্যাপক আকারে তথ্য প্রমাণ পেতে চট্টগ্রামে গেছে দলের 4 সদস্য। একটি তদন্ত রিপোর্ট, ইনভেস্টিগেশন রিপোর্ট যতক্ষণ পর্যন্ত ট্রাইব্যুনালে প্লেস করা যাবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু
বিচার প্রক্রিয়াটি চলছে, কিন্তু বিচারটি শুরু হবে না। চট্টগ্রাম গিয়ে তদন্ত দলের সদস্যরা বৈঠক করেন জেলা প্রশাসন, পুলিশ এবং র্যাব সহ বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের সাথে। প্রথম পর্যায়ের তদন্তে যেসব তথ্যের ঘাটতি রয়ে গেছে, এবার সেসব তথ্য সংগ্রহ ছাড়াও সংশ্লিষ্ট বিভিন্ন জনের সাক্ষ্য নেবে তদন্ত দল। তবে এবারে তদন্ত প্রক্রিয়া নিয়ে কিছু জানাতে রাজি হননি তদন্ত কর্মকর্তারা। তদন্ত চলতেছে, তদন্তের বিষয়বস্তু আমরা যখন রিপোর্ট সাবমিট করবো তখন সবাই জানে। এই তদন্ত শেষ করেই সাকা চৌধুরী এবং মীর কাসেম আলীর বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রতিবেদন দেওয়ার কথা জানিয়েছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর রানা দাশগুপ্ত। আগামী 20 জানুয়ারি পর্যন্ত চট্টগ্রামে দ্বিতীয় দফা তদন্ত চালাবেন তারা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। দেখলেন ফালিকা আন্তর্জাতিক সংবাদ। ব্রাজিলে গত কয়েকদিন ধরে চলা বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা 600 ছাড়িয়েছে। এই অবস্থায় রিও ডি জেনিরোতে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। আর কয়েকটি জায়গায় বন্যা পরিস্থিতির উন্নতি হলেও ধীরে ধীরে বেরিয়ে আসছে ক্ষয়ক্ষতির ভয়াল চিত্র। বিস্তারিত জানাচ্ছেন কঙ্কন নাগ। 40 বছরেরও বেশি সময়ে এরকম ভয়ানক প্রাকৃতিক বিপর্যয় আর দেখেননি ব্রাজিলের মানুষ। ব্রাজিল প্রশাসন বন্যা ও ভূমিধস মিলিয়ে এ পর্যন্ত 600 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। এছাড়াও ক্ষতিগ্রস্ত হয়েছেন আরো বেশ কয়েক হাজার মানুষ। উদ্ধার তৎপরতায় গতি আনা, মৃতদেহ শনাক্ত করা ও লুটপাট ঠেকাতে এরই মধ্যে রিও ডি জেনেরো প্রদেশের তেরেসোপোলিস শহরে সেনাবাহিনী মোতায়েন করেছে ব্রাজিল সরকার। তবে পর্যাপ্ত অবকাঠামোর অভাবে শনাক্তকরণ ছাড়াই অনেককে দাফন করতে হচ্ছে। এদিকে কয়েকটি জায়গায় পরিস্থিতির কিছুটা উন্নতির খবর পাওয়া গেছে। এসব জায়গায় এখন চলছে সব হারানো মানুষের আহাজারি আর নতুন করে জীবন সাজানোর সংগ্রাম। এমনটি কেউ আশা করেনি। প্রাথমিকভাবে বড় কিছু মনে না হলেও কয়েকদিনের মধ্যেই সবকিছু ওলটপালট হয়ে যায়। আমি আমার বাবা, ছেলে সহ 23 জন আত্মীয়কে হারিয়েছি। দুর্যোগ মোকাবেলায় সরকারি সাহায্য নিয়ে অসন্তোষ থাকলেও মানসিক শক্তি দিয়েই বিপর্যয় কাটিয়ে ওঠার চেষ্টা করছেন ব্রাজিলের মানুষ। তবে জীবন সংগ্রামে ফিরে আসার চেষ্টা শুরু হলেও ধারণা করা হচ্ছে বন্যায় শুধু ব্রাজিল নয়, গোটা বিশ্বই মুখোমুখি হতে পারে ভয়াল খাদ্য সংকটের। কঙ্কন নাগ, এটিএন বাংলা। ন্যাশনাল ইনস্টিটিউট অব মাস কমিউনিকেশন নিমকোতে শেষ হল ওয়ার্কশপ অন প্রোডাকশন ডিজাইন। 14 জানুয়ারি এই কর্মশালা শুরু হয়। এতে টিভি, চলচ্চিত্র, ইন্টেরিয়র ডিজাইনিং সহ বেশ কটি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রোডাকশন সংক্রান্ত আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এতে প্রশিক্ষণ দেন হলিউডের কার্লোস বারবোসা। অংশগ্রহণকারীরা জানান, কর্মশালা থেকে পাওয়া প্রশিক্ষণ তাদের ভবিষ্যৎ কর্মজীবনে সহায়ক হিসেবে কাজ করবে। পাওয়ার এনার্জি ড্রিঙ্কস বিশ্বকাপ প্রতিদিন। দরজায় কড়া নাড়ছে বিশ্বকাপ ক্রিকেট। দু একদিনের মধ্যেই ঘোষিত হচ্ছে আসরের অন্যতম আয়োজক বাংলাদেশের বিশ্বকাপ দল। অধিনায়ক সাকিব আল হাসান সহ অধিনায়ক তামিম ইকবাল আগে থেকেই চূড়ান্ত। আর বাকি 13 জন কারা হচ্ছেন তা নিয়েই এখন আলোচনা ঝড় বইছে বিভিন্ন মহলে। সবাই তাকিয়ে আছেন স্বপ্নের বিশ্বকাপে বাংলাদেশের সেরা দল দেখতে। আব্দুল্লাহ হীরা রিপোর্ট। দ্বিতীয় দফায় নির্বাচিত 23 সদস্যের প্রাথমিক দলের প্রায় 19 ক্রিকেটারই বছর জুড়ে কম বেশি জাতীয় দলে ছিলেন। অধিনায়ক সাকিব, সহ অধিনায়ক তামিমের মতো উইকেট কিপার মুশফিকুর রহিম, ইমরুল কায়েস, পেসার শফিউল, স্পিনার আব্দুর রাজ্জাক বিশ্বকাপ দলে একরকম চূড়ান্ত। আর এদের সাথে মাশরাফি, মোহাম্মদ আশরাফুল, শাহরিয়ার নাফিসকে রাখার পক্ষে জাতীয় দলের সাবেক অধিনায়করা। এখনকার খেলাগুলো কিন্তু খুব ফ্ল্যাট ট্র্যাকে হয়, খুব ফ্ল্যাট উইকেটে হয়, যেখানে হয়তো 250-300 রানের খেলা। সেজন্য আশরাফুলকে আমি এখানে আগে রাখবো। যদি সুস্থ থাকে মাশরাফি তো অবশ্যই একাদশ থাকবে, উইদাউট এনি কোশ্চেন, এনি ডাউট। আর আশরাফুলের কে আমি এত রাখবো একাদশে। চূড়ান্ত দলের বাকি 6 জন নির্বাচনের জন্য স্পিনার বা অলরাউন্ডার হিসেবে সরওয়ার্দী শুভ, নাইম ইসলাম, মাহমুদুল্লাহ রিয়াদ বা অলোক কাপালি থেকে জায়গা পাবেন 2 জন। প্রাথমিক দলে থাকা আরো 6 পেসার থেকে নেওয়া হবে 3 জনকে। রকিবুল বা জুনায়েদ একজন দলে জায়গা পেতে পারেন ব্যাটসম্যান হিসেবে। তবে অলরাউন্ডার বা স্পিনার কোঠায় একজন বাড়লে বা মাশরাফি ইনজুরিতে থাকায় তাকে দলে রেখে একজন অতিরিক্ত পেসার নেওয়া হলে সেক্ষেত্রে ব্যাটসম্যান কমানোর সম্ভাবনা বেশি। তাতে কার কপাল পুড়ছে তা
নিশ্চিত নয়। রিসেন্টলি 3টা সিরিজ কিন্তু বাংলাদেশ চমৎকার খেলেছে, তো আশা করি যে আমরা যে গত 3-4 বছর যে ধরনের টিম করে আসছি সেই ধরনের টিম করব। নির্বাচকদের সাথে কথা বলে আরো যা জানা গেছে, বাংলাদেশের বিশ্বকাপ দল একরকম এভাবেই চূড়ান্ত। অভিজ্ঞতায়